নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজন নিউজ রুম সংলাপে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সময়। এই অনুষ্ঠানে আমরা সারাদিন যে ঘটনাগুলো ঘটে যায় সেই ঘটনা এবং তার বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। এজন্য আমাদের সাথে অতিথিরা যোগ দেন। আমাদের সাথে আজকে তিনজন অতিথি যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ এবং তিনি একই সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের সভাপতি। এছাড়া আমাদের সাথে আছেন জাফর ওয়াজেদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক, এবং আমাদের সাথে আছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আসলে আলোচনায় যাওয়ার আগে আমরা আলোচনার শুরুতেই সারাদিনের যে ঘটনা সেই ঘটনা ছাড়াও আজ 8ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী। এই বিষয়টি নিয়ে আমরা আসলে আজকের আলোচনা শুরু করতে চাই। তিনি 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন টুঙ্গিপাড়ায়, এবং আমরা জানি যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকারী, সেই হত্যাকারীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকেও সেদিন নির্মমভাবে খুন করেছিলেন, হত্যা করেছিলেন। আমরা সেই আলোচনা দিয়েই শুরু করতে চাই। এরপর সারাদিনে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসবো। আমি শুরুতে যেতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আপনার কাছে। আপনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা বরাবরই শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে যখন কথা বলি তখন বারবারই বঙ্গবন্ধুর প্রসঙ্গ নিয়ে আমরা বলি যে তার জীবনে তার যে রাজনৈতিক আদর্শ এবং তার যে অবদান সেটি প্রভাবিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে এবং স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে। সেই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শ্রোতৃবর্গ, দর্শক এবং আমার সহ আলোচকবৃন্দ। আমি আমার বক্তব্য শুরুতে মহান জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের কর্তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যদিও আজকের এই অনুষ্ঠানটি হয়েছে বঙ্গমাতার জন্মদিনের অনুষ্ঠান, তবুও আমাদের হৃদয়ের কন্দরে কন্দরে অনুরণিত হয় 15 আগস্টের কথা। সেটাকে স্মরণ করে আমি আমার বক্তব্য পেশ করতে যাচ্ছি। বঙ্গমাতাকে নিয়ে আমাদের কিছু কাজকর্ম আমরা করেছি আর কি। একটা সময় যখন ছিল, এখানে ইয়াসমিন উপস্থিত রয়েছেন, জাফর ওয়াজেদ রয়েছেন, যাদেরকে আমি আমার সহযোদ্ধা হিসাবে বিবেচনা করি। তো আমরা এমন একটা সময় ছিল যে সময়টাতে আসলে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলাবার একটা প্রবণতা জেগেছিল এই দেশে, এবং সেটা মোটামুটি ভাবে সফলতা অর্জন করেছিল। বঙ্গমাতা নিয়ে কোনো আলোচনাই আসে নাই। বঙ্গবন্ধু তার নাম যে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, সেটাও সম্পর্কে আমাদের তেমন কোনো জানা ছিল না। একমাত্র আমরা জানতাম, যারা নাকি কাছাকাছি ছিলাম, বঙ্গবন্ধু তার স্ত্রীকে রেণু বলে সম্বোধন করতেন, এবং সেটা আমরা শুনে শুনে আয়ত্ত করেছিলাম। তো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর জীবনের অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের, আমি যদি বলি যে জয়েন্ট হোল্ডার, কো হোল্ডার, সেটা আমি অবহিত করতে পারি। আমি যখন আপনাকে একটু পেছনে নিয়ে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আমি প্রস্তাবক ছিলাম। সেই অনেকদিন আগের ঘটনা। এই প্রস্তাব করতে গিয়ে আমি যে কথাটা উত্থাপন করেছিলাম যে আজকে আমরা যে দেশটিতে বসবাস করছি, এটি স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে আমরা যারা গর্ববোধ করি, তাদের কাছে বঙ্গবন্ধু যেমন একটি পরিচিত সত্তা, তেমনি ভাবে বঙ্গমাতা একটি শেখ ফজিলাতুন্নেসা মুজিবও একটি পরিচিত সত্তা। এবং এই কথাও আমি বলি যে একজন পুরুষ এবং নারী যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে একই আদর্শ দ্বারা তাড়িত হন, একই আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা জীবনপাত করে থাকেন, তখন তাদের একজন যদি কালে জাতির পিতা হিসাবে আবির্ভূত হন, তাহলে যে মহিলাটিও তার সংস্পর্শে ছিলেন, সাথে ছিলেন, যুগপত পদক্ষেপ ফেলেছেন, তাকে বঙ্গমাতা নামে অভিহিত করা যায়। আমি এই প্রস্তাব রেখে আসলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলটির নামকরণের কথা বলেছিলাম। তো আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে যখন তাকে নিয়ে আমরা অনুসন্ধান করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে তাকে বলা হচ্ছে যে উনি একজন অত্যন্ত নিবেদিত পত্নী ছিলেন, সন্তানদের অত্যন্ত নিবেদিত মা ছিলেন, শ্বশুর শাশুড়ির কাছে বধূ হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু সবকিছুর পরে দেখা যাচ্ছে যে
যে বঙ্গবন্ধুকে যিনি নাকি প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যে বিজয় লক্ষ্মী নারী, সেটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এবং আমার একটি বইয়ের মুখবন্ধে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মুখবন্ধ লিখে দিয়েছেন। সেই মুখবন্ধের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম না হলে এবং তিনি যদি বঙ্গবন্ধুর গৃহিণী না হয়ে আসতেন, তাহলে শেখ মুজিবের চেয়ে বড় কিছু হতেন কিনা সন্দেহ রয়েছে। কোনো কালো তিনি এবং এ কারণেই তো বলা হয় যে তার আদর্শ এবং রাজনৈতিক দর্শন বঙ্গবন্ধুর জীবনকেও আসলে প্রভাবিত করেছিল। আমাদের আরো দুজন অতিথি আছেন, আমি একটু যেতে চাই, আবারও আপনার কাছে আসব। আমি একটু জানতে চাই, জাফর ওয়াজেদ, আপনি যদি একটু বলেন যে সবসময় বলা হয় যে শেখ ফজিলাতুন্নেসা তিনি ছিলেন যোগ্য এবং বিশ্বস্ত সহচর বঙ্গবন্ধুর, এবং তিনি তার যে তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, তিনি সাহসী ছিলেন, তিনি সর্বংসহা ছিলেন, এরকমটি বলা হয়, এবং তিনি দূরদর্শিতার অধিকারীও ছিলেন। তো সেই বিষয়টি যদি একটু বলেন যে তার যে ত্যাগ এবং অবদান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনে। এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ঈদে আফতার মাগফিরাত কামনা করছি। এবং যে বিষয়টি আপনি তুলে এনেছেন যে তিনি শুধু গৃহবধূ ছিলেন না, একটি গৃহবধূ থেকে তিনি ক্রমে ক্রমে নিজেকে স্বামীর সহযোগী শুধু নয়, আদর্শ ধারকও ছিলেন এবং অনুপ্রেরণাদায়ী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেগম মুজিবের নামটি আমরা কখনো সেভাবে পাইনি। আমরা এই কারণে পাইনি যে ৭৫-এর পরে বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে যে পরিমাণ অপপ্রচার হয়েছে, সে অপপ্রচার থেকে বঙ্গমাতাও কিন্তু বাদ যাননি। এগুলো তো সব সংবাদপত্রে আসেনি, কিন্তু লোকমুখে নানা রকমের অপপ্রচার চালানো হতো। কিন্তু আমরা কি দেখলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পর আমরা যখন জানলাম বঙ্গমাতার ভূমিকা, বঙ্গমাতা কি করেছেন, বঙ্গমাতা কিভাবে এই সংসারকে টেনে এনেছেন, স্বামী তার বিবাহিত জীবনের ৩৩ বছরের মধ্যে ১৩ বছরই স্বামী জেলে ছিলেন, পুরো সংসারটাকে তিনি টেনেছেন। এই দুঃখের কথা, কষ্টের কথা কিন্তু আমরা কোনোদিন আলোচনায় আসেনি। আমাদের নেতারাও আমাদেরকে কোনোদিন বলেননি যে বেগম মুজিব কিভাবে এই আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের নেপথ্যে ভূমিকা রেখেছেন। এমনকি যখন বঙ্গবন্ধুকে পেরোলে মুক্তি দেওয়া হয়, তিনি বাধা দিয়েছিলেন। তিনি এই যে একটি যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। যদি সেদিন যেভাবে প্রভাব তৈরি করা হয়েছিল, পেরোলে মুক্তি পেলে হয়তো বাংলাদেশের ইতিহাসটাই অন্যরকম হয়ে যেত। কিন্তু বেগম মুজিব কিন্তু ওই যে আপনি বলেছেন দূরদর্শী ছিলেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানতেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন জানতে পারি। বেগম মুজিব সবসময় নিবৃত্তিচারী ছিলেন, নেপথ্যচারী ছিলেন। আমরা তাকে সে ৭২ থেকে ৭৫ সময় টেলিভিশনে খুব একটি দেখিনি, তবে একবার আমরা দেখেছিলাম যখন রামপুরে টেলিভিশন ভবন উদ্বোধন করা হয়, সে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং সেখানে আমরা প্রথম ভিডিওতে তাকে দেখি। কিন্তু তিনি কখনোই লোকচক্ষুর মধ্যে আসেননি এবং ৭২ থেকে ৭৫ সময় আমরা টেলিভিশনে সেভাবে দেখিনি। তবে ৭২ সালে স্বাধীনতার পর ভারতীয় সেনার হাতে তিনি উদ্ধার হয়েছিলেন। সে মেজর তারা সিং তাকে উদ্ধার করেছিলেন একদিন পর। তারপরে তিনি বিদেশি সংবাদপত্রের সাথে ইন্টারভিউ দিয়েছেন। এমনকি ভারত থেকে, কলকাতা থেকে প্রচুর শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এসেছে, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আমরা যেরকম অমিতাভ চৌধুরীর একটা ভাষ্য পাই, সাংবাদিক অমিতাভ চৌধুরী ছড়াকার ছিলেন, সিলেটেরও। তিনি এসেছিলেন কিছু গ্রামফোন রেকর্ড নিয়ে। তখন বেগম মুজিব বলেছিলেন, রেকর্ড তো আপনি এনেছেন, বাজাবো কোথায়, গ্রামফোন ট্রামফোন সবই তো লুট হয়ে গিয়েছে। সেই অবস্থা কি ছিল? তার বাড়িতে গানের পরিবেশ যেমন ছিল, তার সন্তানরা কিন্তু ক্রীড়ার সাথে জড়িত ছিল, সঙ্গীত চর্চাও করতো। সে রানা বাসায় সঙ্গীতের শিক্ষক ছিলেন। রামকানাই তিনি ছিলেন মানিকগঞ্জের লোক। শেখ কামাল ছায়ানটের ছাত্র ছিলেন। ওস্তাদ খুরশিদ হাসান খানের কাছে বায়া নিয়েছিলেন এবং সরজে তালিমও নিয়েছিলেন। যুদ্ধের কারণে সেই তালিম অসমাপ্ত রয়ে গেছে। এই যে স্বামী নেই, শুধু সংসদকে টেনে রাখা, সন্তানদের লেখাপড়া এবং তাদের শিক্ষা ব্যবস্থাগুলি করা, এবং এই ব্যাপারে তিনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে দলকে সংগঠিত করা। এবং আমরা দেখি ৬ দফা ঘোষণার পর বারবার বঙ্গবন্ধু জেলে গিয়েছেন। সে সময় কিন্তু তিনি এই মামলা পরিচালনার জন্য আইনজীবীদের সহায়তা নিয়েছেন। ইভেন আগরতলা ষড়যন্ত্র মামলার ক্ষেত্রে তিনি অনেক ভূমিকা রেখেছেন।
সবচেয়ে বড় যে কাজটি তিনি করেছেন, যে 7ই মার্চের ভাষণে তিনি বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছিলেন, যেটি মান্নান স্যার বলেছেন, সেখানে কিন্তু তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এমনকি এই যে 71 সালের 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হলো, গ্রেপ্তারের ঘটনা হলো, তার আগে কিন্তু তিনি সন্তানদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলেন, কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু খুঁজে পাননি কোথাও। অনেক বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়নি। একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেটিও পাকিস্তানি হানাদার বাহিনী খোঁজ খবর পেয়ে তাদেরকে নিয়ে এসে বন্দি করে রেখেছিল ধানমন্ডি 18 নম্বর বাড়িতে, এবং সেই বাড়িতে পাকিস্তানি সামরিক জান্তারা বলেছিল তারা বাড়ি ভাড়া দেবে, তিনি তাতেও রাজি হননি। জাফর ওয়াজেদ, জি আমি আপনার কাছ থেকে আরো জানবো, বঙ্গমাতা নিয়ে আরো জানবো। আমি একটু যেতে চাই ফরিদা ইয়াসমিন আপনার কাছে। আপনার কাছ থেকে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে দুইজন অতিথি তারা বলছিলেন যে তিনি আসলে শুধুমাত্র বঙ্গবন্ধুর সহধর্মী না, তিনি আমাদের স্বাধীনতার মুক্তি সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন, কিন্তু একই সাথে তিনি নারী সমাজের জন্য তো একটি অনুপ্রেরণা বলা চলে। আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আজকে বঙ্গমাতার জন্মদিনে বঙ্গমাতার প্রতি অনেক শ্রদ্ধা, আর সেই সঙ্গে 15 আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যেহেতু এটা শোকের মাস। বঙ্গমাতা শুধু নারীদের জন্য অনুপ্রেরণা না, তিনি পুরো জাতির জন্যই অনুপ্রেরণা। আমরা জানি যে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা এই দুইটি শব্দ কিন্তু সমার্থক। বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীনতা পেতাম কিনা সেটা সন্দেহ আছে, এবং বঙ্গবন্ধুর জীবন কিন্তু পুরোটাই উৎসর্গকৃত এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। তো তার সঙ্গে যিনি সার্বক্ষণিক ছায়ার মতো ছিল তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। অনেক ছোটবেলায় বঙ্গবন্ধুর সঙ্গে তার বিয়ে হয়, এবং সেই খেলার সাথে বলা যায় তারা যেহেতু আত্মীয় ছিলেন, পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন, এবং 3-4 বছরের সময় তার বিয়ে হয়। একই সঙ্গে তারা বড় হয়েছেন, এবং যে বঙ্গবন্ধু সারা জীবন যে সংগ্রাম করেছেন তার অনুপ্রেরণা বলেন, তার সাহস বলেন, তার সহযাত্রী বলেন, বঙ্গমাতা ছিলেন সেটি। কারণ আমরা জানি যে নজরুলের সেই কবিতার কথাই মনে হয় যে কোনো কালে হয়নি কো পুরুষের জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। মানে এই সব কথাগুলো মনে হয় এখানে একেবারে শতভাগ শক্তি। আমরা যদি তার জীবন ধারণ, জীবন যাপন এবং তার যে জীবনের যে সংগ্রাম সেগুলো যদি আমরা একটু ভেবে দেখি। বঙ্গবন্ধু যেদিন জাফর ভাই একটু আগে বলেছেন যে 7ই মার্চের ভাষণের কথা, 7ই মার্চের ভাষণ কিন্তু আগের দিন বঙ্গবন্ধু চিন্তা করছিলেন যে কি বক্তব্য দেওয়া যায়, অনেক রকম পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বেগম মুজিব বলেছেন যে তুমি তো সারা জীবন সংগ্রাম করেছো, সারা জীবন এই বাংলার মানুষকে তুমি চেনো, তুমি জানো কি বলতে হবে, তোমার মনের কথাগুলি বলবে। আর সেই মনের কথাগুলো বঙ্গবন্ধু বলেছিলেন বলেই কিন্তু আজকে 7ই মার্চ সারা বিশ্বের একটি উদাহরণ, একটি শ্রেষ্ঠতম ভাষণে পরিণত হয়েছে 7ই মার্চের ভাষণ। সেভাবে আমরা যদি আরো অনেক পিছনে চিন্তা করি, যে বঙ্গবন্ধুকে জেলখানায় 2টি খাতা দিয়ে এসেছিলেন বেগম মুজিব, বলেছিলেন যে তুমি এখানে তোমার জীবনের কথা লিখো। সেটি শুধু অনেক আগের কথা, তখনও কিন্তু বঙ্গবন্ধু হয়ে ওঠেননি, কিংবা বঙ্গবন্ধু স্বাধীনতা যে আমাদের জাতির পিতা হয়ে উঠবেন, স্বাধীনতার স্থপতি হয়ে উঠবেন, সেগুলো হয়তো তিনি তখনও ভাবেননি। কিন্তু তার এই যে দূরদৃষ্টি সম্পন্ন, যে তার জ্ঞান, যে তিনি যে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি জানতেন যে বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর যে জীবনের যাপন, এই সব কিছু ইতিহাসের উপাদান হবে, এবং এগুলো একদিন মানুষ চর্চা করবে, এগুলো একদিন গবেষণা হবে, এবং মানুষ এ নিয়ে কথা বলবে, এবং একদিন বাংলাদেশের জন্মের সাথে বঙ্গবন্ধুর নামটি জড়িত থাকবে। সেইটাই তিনি তখনই বুঝেছিলেন বলেই তিনি যে খাতাগুলো দিয়ে এসেছিলেন এবং বারবার তাগাদা দিয়েছিলেন কিছু লেখার জন্য। এবং আমরা যে কটি বই পাই, অসমাপ্ত আত্মজীবনী কিংবা আমার দেখানো আচিন, কারাগারের রোজ নামচা, এগুলো কিন্তু এর পিছনের অবদান কিন্তু বঙ্গমাতা। এবং সেখানে আমরা অনেক বিষয় জানতে পারি, বাংলার ইতিহাস এবং বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিটি ঘটনা খুঁটিনাটি কিন্তু আমরা সেখানে জানতে পারি। এবং অসমাপ্ত আত্মজীবনীতে তিনি বঙ্গমাতা সম্পর্কে যা লিখেছেন,
সেগুলো কিন্তু আমরা মানে অসমাপ্ত আত্মজীবনী পড়ে পাই। এক জায়গায় তিনি লিখেছেন যে আমার অনেক পড়ালেখার গ্যাপ হয়েছে, আমি আবার ভাবছি পরীক্ষা দেব, কিন্তু নতুন করে বইপত্র কিনতে হবে, টাকা পয়সা নাই, একটু চিন্তার মধ্যে ছিলেন। তিনি যখন বাড়িতে গেলেন তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন বঙ্গমাতা তাকে কিছু তার জমানো টাকা তার হাতে তুলে দিলেন। এটি কিন্তু আমরা অসমাপ্ত আত্মজীবনীতে পাই। এবং তিনি যে পয়সা তার পৈতৃক সম্পত্তি থেকে তিনি পয়সা পেতেন, বঙ্গমাতার পিতামহ ছিলেন জমিদার, তার ভাগের টাকা পয়সা তিনি তার কাছে আসতো, তিনি সেটা জমিয়ে রাখতেন, নিজের জন্য খরচ করতেন না। এবং তিনি জানতেন যে বঙ্গবন্ধু এই রাজনীতি করে, মানুষের জন্য কাজ করেন, তার অনেক টাকা পয়সা দরকার, সেগুলো জমিয়ে জমিয়ে তিনি তার হাতে দিতেন। এইভাবে বঙ্গবন্ধুর পাশে ছোটবেলা থেকে আস্তে আস্তে বঙ্গবন্ধুর স্বাধীনতা ৭১, তারপরে আমরা যদি ১৫ই আগস্টের কথা চিন্তা করি, তিনি সেদিনও কিন্তু বলেছিলেন যে তোমরা তাকে মেরে ফেলেছো, আমাকেও তোমরা সে তার সঙ্গেই যেতে দাও, এরকম একটি কথা তিনি সেদিন বলেছিলেন। তো তিনি কিন্তু তার জীবনের এই স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর নামের সঙ্গে যেই নামটি ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তাকে বাদ দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রচনা করা সম্ভব নয়। এবং তার অনুপ্রেরণা, তার সাহস, এবং তিনি এই দলটিকেও যখন বঙ্গবন্ধু ৬৬ দফার সময় কিন্তু বঙ্গমাতা লিফলেট বিতরণ করেছেন, এবং যখন তিনি কারাগারে ছিলেন তখনও কিন্তু দলের লোকজন তার কাছে পরামর্শ চাইতো কি করতে হবে। তিনি তার গয়না বিক্রি করে দলের খরচ চালাতেন। এবং ছাত্রলীগ, বলা যায় যে ছাত্রলীগকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তোলেন। ছাত্রলীগ সেখানেই গঠিত হয়েছিল যা বঙ্গমাতার ছত্রছায়া, বঙ্গমাতার স্নেহের ছায়া, এবং তিনি তাদেরকে টাকা পয়সা দিয়ে ছাত্রলীগকে গড়ে তুলেছিল। তো এইভাবে আমরা যদি চিন্তা করি যে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একজন আরেকজনের সঙ্গে কতটা মানে ওতপ্রোতভাবে জড়িত। অনেক ধন্যবাদ। জি, আবারও আমি একটু আব্দুল মান্নান চৌধুরী আপনার কাছে যেতে চাই, ছোট্ট করে জানতে চাই, যেটি ফরিদা ইয়াসমিন এবং জাফর ওয়াজেদ দুজনই বলেছেন যে আসলে বঙ্গমাতাকে জানা, এবং তারা এই বিষয় নিয়ে তারা নিজেরাও লেখালেখি করেছেন দুজনই। তো আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে তরুণ প্রজন্মের কাছে আসলে এই বঙ্গবন্ধুর পাশাপাশি তার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত বঙ্গমাতা, তার সেই ইতিহাস, তার অবদানকে তুলে ধরার জন্য আপনারা কি করছেন? একটা অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন এবং আমার কাছে অনেকটি প্রাসঙ্গিক। আজকে না গতকালকে, এখন তো রাত ১২টা বেজে গেছে, সেই হিসাবে গতকালকে ১১টার সময় আমরা অনলাইনে ওয়েবিনার করেছিলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ যৌথভাবে সেই বঙ্গমাতার জীবন এবং কর্মের উপর আলোচনা করছিলাম। সেই আলোচনাতে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জনাব আমির হোসেন আমু, ইউসুফ হোসেন হুমায়ুন, তারপর শেখ শহীদুল ইসলাম, বলরাম পোদ্দার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম মৃদা উপস্থিত ছিলেন। সেটা করার এখানে যারা নাকি দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে যারা উপস্থিত ছিলেন, তারা ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তো তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চেয়েছি যে শুধুমাত্র মহিলারা যে বঙ্গমাতার অনুসারী হবেন এবং তার জীবন দর্শনকে অবলম্বন করবেন সেটা বড় কথা নয়। বঙ্গমাতা হচ্ছে সবার বঙ্গমাতা। বঙ্গমাতা মানে মেল অর ফিমেল, ইররেসপেক্টিভ অফ দিস জেন্ডার ক্লাসিফিকেশন, অথবা ধর্ম বর্ণ সব নির্বিশেষে বঙ্গমাতা বঙ্গমাতাই বটে। এবং সেখানে আমরা আলোচনা করতে গিয়ে এই কথাই বলেছিলাম যে আমার আর একটা গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটা আমি আবার উৎসর্গ করেছি আমার ৩ নাতনির উদ্দেশ্যে। ৩ নাতনির উদ্দেশ্যে লিখে আমি লিখেছি যে আমি আশা করব পরিণত বয়সে তোমরা বঙ্গমাতারকে আদর্শ হিসাবে ধারণ করে জীবনকে গঠন করবে। তো এই কথাগুলো আমি আজকের আলোচনায় বলেছি একটি। তো সেখান থেকে একটা মেসেজ থেকে যাচ্ছে যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে বঙ্গমাতার আদর্শটাকে
জীবনে ধারণ করতে পারে, এবং সেটা ধারণ করে যদি আমরা ধারণ করি তাহলে সত্যিকার অর্থে বঙ্গমাতাকে যথার্থ মূল্যায়ন করা হবে। আমি আরেকটা কথা বলেছিলাম, এবারে বঙ্গমাতার উপদেশে A+ একটা পদক প্রবর্তন করা হয়েছে। এই পদক প্রবর্তন করার সাথে সাথে আমি বলেছিলাম যে শুধুমাত্র এটা নারীদের জন্য হবে, আপনারা যারা এখানে নারী 2 জন উপস্থিত রয়েছেন, শুধুমাত্র নারীদের জন্য হবে সেটা সঠিক নয়, কারণ হয়তো আবার বললাম যে পুরুষ নারী নির্বিশেষে বঙ্গমাতা জি, এতক্ষণের আলোচনায় অন্তত সেই বিষয়টি উঠে এসেছে, আমরাও দেখেছি, আপনারা সবাই বলেছেন। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আমরা আজকের এই অনুষ্ঠানে সারাদিনের ঘটনা নিয়েও বিশ্লেষণ করে থাকি। জাফর ওয়াজেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে যেহেতু গণটিকা দেওয়া শুরু হলো, যেভাবে দেয়া হলো, আমরা ঢাকার চিত্র দেখেছি যে প্রচুর ভিড় ছিল এবং সেখানে সামাজিক দূরত্ব তো দূরে থাক, অন্যান্য আসলে বেশ একটি বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল। তো আজকে আপনারা আসলে আপনি কেমন দেখলেন গণটিকা কর্মসূচি? এই ব্যাপারটি আমাকে একটু ভাবিত করেছে এই কারণে, যখন টিকা প্রদান শুরু হলো গত ফেব্রুয়ারি মাসে, এই দেশে প্রচুর লোক টিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ওয়াজ মাহফিল থেকে আরম্ভ করে সামাজিক মাধ্যম, বিভিন্ন মাধ্যমে তারা এই যে টিকা নেওয়া যাবে না, টিকা নিয়ে নানা কুচ্ছ রটনা এবং নানা অপপ্রচারও চালিয়েছিল, এবং ব্যাপক অংশ কিন্তু টিকা থেকে সত্য সে সময় নেয়নি। এখন যখন করোনার প্রকোপ বেড়েছে এবং একটি গ্রাম পর্যায়ে যখন ছড়িয়ে গেছে, তখন মানুষের মধ্যে বোধ তৈরি হয়েছে। আমি আমার নিকটবর্তী অনেকে দেখেছি টিকা নিতে খুব অবহেলা করেছে, কি হবে টিকা নিয়ে, এসব নানা রকম ভাবে একদম তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাদেরকে আমি আজকে দেখেছি, কিন্তু এখন তো জনগণ অনেক উৎসাহী এবং তারা কেন্দ্রগুলোতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সরকার কতটুকু ম্যানেজ করতে পারছে এই কর্মসূচিকে? এখন এই কর্মসূচি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে স্বেচ্ছাসেবক সংস্থাগুলি এগিয়ে আসবে, তারা জনগণের পাশে দাঁড়াবে এবং টিকা নিতে সহায়তা করবে। কিন্তু আমরা দেখলাম সরকারের বাইরে, প্রশাসনের বাইরে যে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে, তারা কোনো ভূমিকা পালন করেনি এবং তারা এক্ষেত্রে এগিয়ে আসেনি। এক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলির ভূমিকা পালন করতে পারত। অন্তত এই যে জনগণ কোথায় এলাকা ভিত্তিক, যেমন ঢাকা শহরে আপনার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, তাদের নেতৃত্বে এই জনগণ যাতে এলাকা। এবং জাফর ওয়াজেদ, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের একটি খবরও ছিল, খুলনায় আসলে 10 মিনিটের ব্যবধানে একজন বৃদ্ধাকে 2 বার টিকা দেওয়া হয়েছে, 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। ঠিক এই কারণে আসলে সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করছিলাম। সরকারি ব্যবস্থাপনা, সরকারের পক্ষে এককভাবে এগুলি করা সম্ভব না, কারণ জনগণ যদি সেভাবে নিজেদেরকে উপস্থাপিত করতে না পারে, সে সমস্যা দেখা দেবে। কারণ স্বাস্থ্য খাতে এত বেশি লোকবল নেই যে যারা এই এত ভিড়কে সামলাতে পারবে। এক্ষেত্রে প্রয়োজন ছিল স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এগিয়ে আসা। আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, ইভেন আমাদের গার্লস গাইড রয়েছে, স্কাউট রয়েছে, তারা যদি একটু সহযোগিতা হাত বাড়াতো তাহলে একটা পদ্ধতিগত ভাবে এই জিনিসটা সম্ভব হতো। অতীত আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এগিয়ে এসেছে এবং এই ক্ষেত্রে সহযোগিতা করেছে, কিন্তু এখানে হাজার হাজার লোকের ভিড়, সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করা সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষে খুব কঠিন, কারণ এত লোকবল নেই তাদের। অতএব এখানে জনগণেরও নিজের একটা সচেতন হওয়া উচিত, এইভাবে আমরা ভিড় জমাবো কিনা, এবং একাধিক টিকা নেওয়ার কথা সেই যে ব্যক্তি নিয়েছেন, সে ব্যক্তি যারা এসেছেন বা যে ব্যক্তি ভুল করেছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করি, এটা ভুল প্রান্তের কারণ হচ্ছে। কিন্তু একটা পদ্ধতিগত ব্যবস্থা যদি না হয়, তাহলে আমার মনে হয় টিকাদানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার বলেছেন টিকা রয়েছে। জি, আমাদের আরো একটি, আমরা দেখছি কয়েকদিন ধরে আসলে খবরে শিরোনাম হয়ে উঠেছে যে করোনার পাশাপাশি ডেঙ্গু একটি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আজও 204 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বিষয়ে আমি একটু ফরিদা ইয়াসমিন আপনার মূল্যায়ন শুনবো। যেহেতু গত বছরও আমরা দেখেছি যে ডেঙ্গু নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ গিয়েছিল, তো এবারের প্রস্তুতি আপনি কেমন দেখছেন সরকারের এই দুইটাকে একসাথে সামাল দেওয়ার ব্যাপারে? আমরা 1.5 বছর ধরে কিন্তু করোনা ভাইরাস নিয়ে নাকানি চোবানি খাচ্ছে বলা যায়। এখন এই সময় এসে যে ডেঙ্গু পরিস্থিতি, আমি বলবো যে মরার উপর খাড়া ঘা। তবে এটা যে হতেই পারে, এটা আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, কারণ আমরা জানি এর আগের বারও, গত বছরও ডেঙ্গুর যে পরিস্থিতি হয়েছিল, ডেঙ্গুটা করোনার চেয়ে কম মানে দ্রুত কিন্তু বিস্তার করে না, এটাও অনেক দ্রুত ছড়ায়, 1 জন থেকে 4 জন 6 জন এরকম করে খুব দ্রুত ছড়িয়ে যায়। তো এইটা সরকারের মতো আরো আগে এই ব্যাপারে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন তাদের কথা বলবো যে আরো আগে সচেতন হওয়া দরকার ছিল।
আর সচেতনতার বিষয়টা যেটা, এটা শুধু যে সরকার সচেতন বা সরকার পদক্ষেপ নিবে তা না, এটা নিজে মানে যে নাগরিক সচেতনতার একটা বিষয় থাকে, যে নাগরিকরা যদি সচেতন না হয় সরকারের একার পক্ষে আসলে সম্ভব না। এখন আমার বাড়ি যদি আমি নোংরা রাখি, আমি যদি যে ডেঙ্গুর যে এডিস মশা, সেই মশার একটা প্রজনন কেন্দ্র হিসেবে গড়ে তুলি, তাহলে বাড়ি বাড়ি গিয়ে কোনো প্রতিষ্ঠান আসলে সেভাবে সেটা মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব না। অতএব যে সচেতনতামূলক কর্মসূচিগুলো চলছে, আমি বলবো না যে কর্মসূচি নাই, আছে, কিন্তু আজও মেয়র বলেছেন যে তাদের যে আগে থেকে অভিযান সতর্ক সেটা হওয়া বেশ দরকার। খানিকটা উন্নতি হয়েছে, এমনটি দাবি করেছেন আজকে মেয়র আতিক। না, কি উন্নতি হয়েছে? তিনি বলেছেন যে তারা যে অভিযান চালাচ্ছেন ডেঙ্গু মশার বিরুদ্ধে বিভিন্ন বাড়ি বাড়িতে আসলে সেই লার্ভা ধ্বংসের ক্ষেত্রে, সেই ব্যাপারে তাদের সেই অভিযানের উন্নতি হয়েছে, এমনটি তিনি বলেছেন। এটা তো মেয়র সাহেব নিজের কথা যে উন্নতি হয়েছে, হ্যাঁ, তিনি বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছেন, তিনি মনে করেন উন্নতি হয়েছে, তার অবস্থান থেকে তিনি সেটা মনে করতেই পারেন। কিন্তু আপনি আজকে যদি হাসপাতালে পরিসংখ্যান দেখেন, কতজন রোগী সেখানে ভর্তি হয়েছে, 204 ভর্তি সংখ্যা কিন্তু বাড়ছে, হ্যাঁ, অনেক বাড়ছে। তো এখন আমরা যেভাবে করোনা ভাইরাস নিয়ে আমরা একটা বিপদের মধ্যে আছি, এখন ডেঙ্গুটা তো আমরা জানি যে এটা এই সময় হতে পারে, এবং ডেঙ্গু এর আগেও হয়েছিল। ডেঙ্গু নিয়ে আমি মনে করি যে আরো বেশি সচেতন হওয়া দরকার ছিল। আর সেই সঙ্গে আমি আবারও বলবো যে প্রত্যেকে সতর্ক হতে হবে, যেন আমরা যেভাবে করোনা ভাইরাস মোকাবেলা করছি, আমাদের জন্য আবার নতুন করে ডেঙ্গুটা আবার সেরকম মহামারীর মতো আবার দেখা না দেয়, যে ডেঙ্গু ঘরে 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 শুরু হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। অবশ্যই সচেতনতার বিকল্প নেই। আমি একটু আবারও জাফর ওয়াজেদের কাছে যেতে চাই। জাফর ওয়াজেদ, আপনি বলছিলেন যে এখন মানুষ অনেক সচেতন হয়েছে আগের তুলনায়, এবং তারা ভ্যাকসিন নিতে চাইছে, এবং তাদের মধ্যে এক ধরনের আসলে উৎসাহ বা ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বেড়েছে। কিন্তু ডেল্টা ভেরিয়েন্টের আমরা দেখছি যে অবস্থা, তাতে প্রতিদিনই আসলে প্রাণহানি আগের তুলনায় অনেক বেশি বাড়ছে, এবং আজও নতুন করে টিকা নিয়ে আসার কথা বলা হয়েছে। এখন যে পরিস্থিতি দেখছেন, যে গণটিকা যেভাবে দেওয়া হচ্ছে, এটি কি সরকার যে টার্গেট করেছে যে প্রতি সপ্তাহে তারা যে পরিমাণ টিকা দেওয়ার টার্গেট করেছে, যে 2 মাসে প্রায় অর্ধেক মানুষের দিয়ে দেওয়া সম্ভব হবে, এটা কি সম্ভব আদৌ? আপনার কাছে কি মনে হয়? যদি সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করা যায় তাহলে এটা সম্ভব। আমি আগে বলছিলাম যে ওয়ার্ড পর্যায়ে যে কাউন্সিলর রয়েছে, যে পর্যায়ক্রমে যে দলগুলো সংগঠিত শক্তি রয়েছে, ওয়ার্ড পর্যায়ে যদি সেই সচেতনতা বাড়ানো যায় যে কিভাবে তারা টিকাটা দেবে, এবং প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে কিন্তু টিকাদানের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো একটু পরিমাণগত ভাবে বাড়ানো হয়। যদি হ্যাঁ, আমরা শুধু এখন দেখছি যে বিভিন্ন জায়গায় লাইন ধরে যেভাবে লোক দাঁড়াচ্ছে, সেটাও স্বাস্থ্যসম্মত নয়, এবং স্বাস্থ্যবিধিকে লঙ্ঘন করছে অনেক ক্ষেত্রে, এবং বিভিন্ন বয়সী লোকজন একসাথে লাইন দিচ্ছে। এই জায়গাটির মধ্যে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে আনা দরকার। তার মানে কি আপনার মনে হয় যে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই এই গণটিকা কর্মসূচিটা শুরু করা হয়েছে? পর্যাপ্ত প্রস্তুতি হয়তো তারা স্বাস্থ্য বিভাগ তো এরকম ধারণাই করেনি যে এরকম ভিড় বাড়তে হবে। তারা ভেবেছিল যেভাবে তারা অতীতে অনলাইনে আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে সময় দিয়েছে, এক্ষেত্রে কিন্তু তা নয়। এক্ষেত্রে মানুষ হুড়মুড় করে যাচ্ছে, এই যাওয়াটাই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, ফলে এটা আরো আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা জানেন যে ডাক্তার যে বেরিয়েছে সেটা শ্বাস প্রশ্বাস থেকে হয়ে যাচ্ছে, একজন মানুষের শ্বাস থেকে আরেকজন মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে, এবং সেটা খুব দ্রুত ছড়াচ্ছে। এবং এইভাবে টিকাদানের পদ্ধতিটা স্বাস্থ্যকে বিধি লঙ্ঘনও করছে কোথাও কোথাও। আমি দেখলাম, আপনাদের নিউজে দেখলাম যেভাবে ভিড়, এটাকে অস্বাস্থ্যকরী আমার কাছে মনে হয়েছে। এটা একটু সিস্টেমেটিক পথায় আনা উচিত, এবং সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে, এবং যদি সমন্বিত ব্যবস্থাপনা করা যায় তাহলে এই সময়ের মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে যে পরিমাণ টার্গেট করা হয়েছে। কিন্তু ব্যবস্থাপনায় ত্রুটি, যেটা আপনি বলছেন আমিও বলছি, যে একটা পরিকল্পিত ভাবে হচ্ছে না জিনিসটা। জি, এই গণটিকা এবং করোনা, একই সাথে ডেঙ্গু বিষয়টি নিয়ে সারাদিনের যে ঘটনা, এর বাইরেও কিন্তু বেশ আলোচিত ঘটনা ছিল। আমি একটু 2টি শিরোনাম পড়তে চাই, তারপর আবার আলোচনায় আসবো। পরিমণির সাথে বিভিন্ন মহলে সখ্যতা তদন্তে সিআইডি, এডিসি সাকলায়নকে বদলি, জিমি 3 দিনের রিমান্ডে, শিল্পী সমিতি
তে পরিমণির পদ স্থগিত, এরকম একটি শিরোনাম। এরপর দেখছি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন পিয়াসা ও মৌ, খোঁজা হচ্ছে মদতদাতাদের, হেলেনা জাহাঙ্গীরের ব্যাংক স্টেটমেন্ট ও পাসপোর্ট জব্দ। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনায় রয়েছে এবং আমরা দেখছি যে চিত্রনায়িকা পরিমণি ছাড়াও তথাকথিত কিছু মডেল যারা আসলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা থেকে শুরু করে ব্ল্যাকমেলিং এবং অন্যান্য অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গটি একটু আনতে চাই ফরিদা ইয়াসমিন। দেশ যখন এগিয়ে যাচ্ছে, আসলে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বিভিন্ন বিশ্বমহলে প্রশংসিত হচ্ছে, বাংলাদেশের একটা স্থিতিশীল পর্যায়ে সরকারও রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে এই ব্যাপারগুলোকে কি আপনি এক ধরনের সামাজিক অস্থিরতা বলবেন কিনা, বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়। প্রায় আমরা দেখি যে যারা অবৈধ পথে টাকা রোজগার করে এবং সেই টাকা কিন্তু ব্যয় করে অবৈধ পথে। তো এখানে অনেকগুলো বিষয় জড়িত, মডেল কিংবা হেলেনা জাহাঙ্গীর যিনি রাজনীতিতে আওয়ামী লীগের উপকমিটিতে ছিলেন, প্রশ্নগুলো এসেই যায়। আজকে যেমন ব্যারিস্টার সুমনকে অব্যাহতি দেওয়া হলো যুবলীগ থেকে, তো এরা এই পদগুলো দেওয়ার আগে কি তারা চিন্তা ভাবনা করেননি? আমি জানি যে দলের যে নিয়ম কানুন আছে সেখানে তারা প্রতিটা মানে ব্যক্তি মানে নেওয়ার আগে তার ব্যাপারে অনেক কিছু তথ্য সংগ্রহ করা হয়। তো এগুলো মনে হয় আগে থেকেই করা উচিত নেওয়া। তারপরে যদি কিছুদিন পরে উপকমিটিতে পদ দেওয়ার পরে তারপরে বাদ দিতে হয়, এগুলো একটা অস্থিরতার প্রকাশ পায় দলের, রাজনৈতিক দলের বা সরকারের, আমি যদি বলতে চাই। কিন্তু আমি আরেকটু কথা এখানে দ্বিমত করবো, আমি জানি না অন্যরা আমার সঙ্গে একমত হবেন কিনা। আমার মনে হয় যে যেই পরিমণি কিংবা পিয়াসা কিংবা এই নামগুলো নিয়ে যতটুকু তারা যদি অন্যায় করে থাকে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালাবে বা সেটা দেখবে কোথায় কি হচ্ছে। কিন্তু গণমাধ্যম যেভাবে এই বিষয়গুলোকে সারাক্ষণ হাইলাইট করছে, যেভাবে গণমাধ্যম তাদেরকে মানে বিশাল কিছু একটা বানিয়ে দিচ্ছে, আমার মনে হয় না যে এটা গণমাধ্যমকে এতভাবে এই বিষয়গুলোকে নেওয়া উচিত। কারণ আমরা জানি যে নায়িকা তিনি সিনেমা করছেন, এখন তার যদি কোনো রকম অন্যায় থাকে, তিনি যদি এই সিনেমা আড়ালে মানে তার শিল্পী সত্তার আড়ালে অন্য কিছু করে থাকেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, সেটা নিউজ হতে পারে। কিন্তু সারাক্ষণ লাইভ, সারাক্ষণ এই পিছনেই থাকা মানে জনগণকে মানে একটা হুজুগে মাতিয়ে দেওয়ার মতো হচ্ছে। আমি বলবো যে মিডিয়ার ভূমিকা এখানে আরেকটু রক্ষণশীল হওয়া উচিত। মিডিয়ার ভূমিকা যে তারা ঠিক কতটুকু এই বিষয়টা নিয়ে লাফালাফি করবে বা কতটুকু তারা এই নিয়ে, জনগণ অনেক কিছুই জানতে চায়। জনগণ তো আপনি জানেন যে আজকাল সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে, যে যত গালিগালাজ করতে পারে তার লাইক, তার ভিউয়ার্স তার বাড়তেই আছে। তো এইগুলো আমরা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত, যে আমরা আসলে কতটুকু মানুষকে জানাবো, মানে কতটুকু বলা উচিত বা কিভাবে ওটা কিরকম হওয়া উচিত, যে একটা নিউজের পরিবেশনের ক্ষেত্রে আমাদের মানে হুজুগে মাতলে তো হবে না। আসলে গণমাধ্যমের দায়িত্বশীল জায়গা থেকে, আমি বলবো যে দায়িত্বশীল জায়গা থেকে এই বিষয়গুলোকে প্রচার করা উচিত। যে দায়িত্বশীলতা একই সাথে সংবাদ মূল্য বিবেচনা করে এমনটি বলছেন। আমি শেষ করতে চাই এই ব্যাপারে, যদি জাফর ওয়াজেদ আপনার কোনো মন্তব্য থাকে। আমাদের গণমাধ্যম বিষয়গুলিকে খুব সরলীকরণ করছে বলে আমার মনে হয়। আমি যদি ল্যাটিন আমেরিকার 60-70 দশকের গ্রন্থের মধ্যে তাকাই, দেখবো যে গুপ্তচর ভিত্তিতে মডেল, কন্যা, চিত্রনায়িকা এদেরকে ব্যবহার করা হয়েছে। ইভেন আমরা 60 দশকে যদি ক্রিস্টিন কেলারের কথা বলি, হাজার রজনীর নায়িকা, যে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ মন্ত্রী, ইভেন আইয়ুব খানের সাথেও তার সম্পর্ক ছিল। এবং এইসব ক্ষেত্রে আমরা জানি গুপ্তচর ভিত্তিক, গোয়েন্দা ভিত্তিতে নারীদের ব্যবহার করা হয় এবং সেখানে মডেল বলুন, চিত্রনায়িকা বলুন, তারাও ব্যবহার করা হয়। আমাদের গণমাধ্যম তাদের অনুসন্ধানে এইসব বিষয়গুলিকে গুরুত্বই দেয়নি। তারা তো সস্তা জটিলতা নিয়ে খুব মাতামাতি করছে। কিন্তু আমার ধারণায় যে এইসব ঘটনাগুলোর পিছনে এই গুপ্তচর ভিত্তিক, গোয়েন্দা ভিত্তিক একটা সম্পর্ক রয়েছে। কারণ আমার দেশে এক ধরনের অরাজক অবস্থা তৈরি করতে চায় অনেকেই, এবং গত স্বাধীনতার 50 বছরে আমরা দেখেছি নানা রকম এই ধরনের গুপ্তচর ভিত্তিক দেশে হয়েছে, অনেক তথ্য পাচার হয়েছে, অনেক অরাজক অবস্থা তৈরি হয়েছে। অতএব আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাগুলির পিছিয়ে একটা বহিঃশত্রু এবং বহিঃশক্তি এবং
গুপ্তচর ভিত্তিক একটা সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি। আমাদের গণমাধ্যম তো দিকে তাকায় না, যায়ও না, চেষ্টাও করে না, অনুসন্ধানও করে না। জি জাফর ওয়াজেদ, ধন্যবাদ। আমাদের হাতে একদমই সময় নাই, খুব আমি একটু আব্দুল মান্নান চৌধুরীকে শেষ সুযোগ দিয়ে শেষ করতে চাই। বঙ্গমাতা আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম, এটি দিয়েই শেষ করতে চাই। নতুন প্রজন্মের জন্য যদি আপনার বঙ্গমাতাকে জানা এবং নতুন প্রজন্মের যে দায়িত্বশীলতা এবং ইতিহাস সম্পর্কে জানা, এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটি দিয়ে শেষ করতে ধন্যবাদ। চাই। আমার ওই একটা মন্তব্য আমি করতে চাই, ওই যে এডিস মশা বা ডেঙ্গু, সেটার জন্য যত গড় যে তত বর্ষে না। ঢাকা শহর এটা একটা দিক, আর একটা আছে ঢাকা শহরে এমন কিছু জায়গা রয়েছে যেমন উত্তরা তৃতীয় পর্ব, সেটা দুনিয়ার এটার মানে দায় দায়িত্ব কারো নাই। এটা ইউনিয়নের অধীনে ছিল, ইউনিয়নের অধীনেও নাই এখন এটা। তারপরে আপনার উত্তর সিটি কর্পোরেশনের অধীনে থাকার আসার কথা ছিল, ঘোষণা ছিল, তার অধীনেও আসে না। তো মশা উৎপাদনের জন্য ওই তৃতীয় পর্বের খাল বিলগুলা এত উর্বর ক্ষেত্র, সেটার প্রতি একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। আবার আমি ফেরত আসছি বঙ্গমাতা প্রসঙ্গে। আজকে খুব সংক্ষেপে আমরা শেষ করব এক মিনিটের মধ্যে। বলছি না, বঙ্গমাতা প্রসঙ্গে আপনারা এই আলোচনাটা এনেছেন, আমি সেই আলোচনার মধ্যে ফরিদা ইয়াসমিন উপস্থিত আছে। আমরা যখন বঙ্গমাতাকে গত 1996 সাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি টেলিভিশনে বা অন্যান্য অনুষ্ঠানে বঙ্গমাতা সম্পর্কে কথাবার্তা বলছি, এইসব অনুষ্ঠানে কোনোদিনই মহিলাদেরকে উপস্থিত করা হয় না, মহিলাদেরকে কখনো উপস্থিত করা হয় না। এই আজকেই প্রথমবারের মতো আমি লক্ষণীয়ভাবে দেখলাম যে আমাদের প্রিয় মহিলা ফরিদা ইয়াসমিনকে উপস্থিত করা হয়েছে। তো আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি মনে করবো জি ডক্টর আব্দুল মান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর আলোচনা আসলে সময় দিতে পারছি না। একই সাথে জাফর ওয়াজেদ এবং ফরিদা ইয়াসমিন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিউজরুম সংলাপ আজ এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা।